Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্যি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল, তেজপুর ইউনিভার্সিটি থেকে। আমাদের এই চুক্তি আইন, আমাদের এই লেকচার সিরিজ যেটা ভারতীয় চুক্তি আইনের উপরে, তার আজকের এই লেকচারটি হলো 9th লেকচার, যেটি কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট নিয়ে ডিসকাস করা হবে। কন্ট্রাক্ট অফ বেইলমেন্টও বেসিক্যালি একটি স্পেশাল কন্ট্রাক্ট বা বিশেষ চুক্তি। আর কন্ট্রাক্ট অফ বেইলমেন্টের নামটা শোনাতে মনে হয় যে ও জিম্মার জন্য চুক্তি হতে পারে, আমরা জানি না, কিন্তু বিষয়টা এমন ঠিক নয়। অনেক সময় আমাদের ডে টু ডে লাইফে কিন্তু আমরা বেইলমেন্ট সবসময় করে থাকি। ছোট্ট একটা উদাহরণ যদি দিই, অনেক সময় এমন হয়ে যায় যে আপনার বাইক বা গাড়ি খারাপ হয়ে গেল, বাইকটা নিয়ে আপনি গ্যারাজে গেলেন, গ্যারাজের মধ্যে রেখে গাড়িটা চলে আসলেন। এই যে আপনাদের মধ্যে একটা চুক্তি হলো, সে এখন গাড়িটা ঠিক করে আপনাকে আবার ঘুরিয়ে দেবে। মোস্ট অফ দ্য টাইমস কিন্তু আমরা কোনো ডকুমেন্টেশন করি না, অনেক সময় এটা মৌখিকভাবেই চলছে। মৌখিকভাবে আমরা ওকে বলে এলাম যে গাড়ির মধ্যে কিছু খারাপ হয়েছে, তুমি দেখে নিও, সে পরবর্তীকালে গাড়িটা ঠিক করে নেক্সট ডে আপনাকে ডেলিভারি নিয়ে নিচ্ছি। এই পুরো বিষয়টা যে হলো, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট বা জিম্মার জন্য চুক্তি, তাকে বলা হয়। বেইলমেন্ট বা জিম্মা বলতে আমরা কি বুঝি? দিস ইজ বেসিক্যালি এমন একটি এগ্রিমেন্ট যেটা মৌখিক বা লিখিতভাবে হতে পারে, আর সম্মতিতে হয়। দের ইজ এ মিউচুয়াল এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস, মানে দুটো পার্টির মধ্যে। প্রথম পার্টিকে বেইলার বলা হবে, যে জিনিসটি দিচ্ছে, মানে যে বলছে যে আমার কোনো একটা জিনিস আমি তোমার কাছে রেখে যাচ্ছি। অনেক সময় হতে পারে যে বেইলমেন্টের চুক্তি যখন হয় তখন স্পেসিফিক কোনো রিজনের জন্যই হয়। মানে আজকে আমার গাড়িতে কোনো ডিফেক্ট হয়েছে, মানে আমি এই ডিফেক্টটা ঠিক করার জন্য গ্যারাজের মধ্যে গাড়িটা রেখে আসলাম। যে এইখানে চুক্তির উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য ছিল যে গাড়ি ঠিক করা। সো দিস ইজ এ স্পেসিফিক পারপাস ফর দ্য কন্ট্রাক্ট। সো এইখানের মধ্যে যে ব্যক্তিটি গাড়ি দিল তাকে বেইলার বলা হবে, আর যাকে দেওয়া হলো গাড়ি ঠিক করার জন্য তাকে বেইলি বলা হবে। তো বেসিক্যালি দিস ইজ অ্যান এগ্রিমেন্ট উইচ মে বি অরেল অর রিটেন, আর বেসিক্যালি এটি মিউচুয়াল এগ্রিমেন্টে হয় দুটি ব্যক্তির মধ্যে, যেখানে ট্রান্সফার অফ প্রপার্টি কিন্তু হচ্ছে। আর সেই ট্রান্সফার অফ প্রপার্টিটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু মুভেবল প্রপার্টির জন্য হচ্ছে। মুভেবল প্রপার্টি আমরা বলতে কি বুঝি? এমন কিছু সম্পত্তি যেটা স্থায়ী নয়, যেমন আজকে বাড়ি, জায়গা, এইসব হলো ইমুভেবল প্রপার্টি, মানে সরানো যাবে না। তো বেইলমেন্টের জন্য এটি কিন্তু একটি বিশেষ দরকার যে ইট হ্যাজ টু বি ডান ফর অনলি মুভেবল প্রপার্টি। এর জন্য আমি বললাম উদাহরণের জন্য যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেল, বাইক নষ্ট হয়ে গেল, আপনি দিলেন, দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট। যখন আমরা ডেফিনেশনের কথা বলি, তো বেইলমেন্টের চুক্তিটাকে ডিফাইন করা হয়েছে সেকশন 148 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে। এখানে কি বলা হয়েছে? বেইলমেন্ট অ্যাজ টু ডেলিভারি অফ গুডস ফ্রম ওয়ান পার্সন, দ্যাট ইজ দ্য বেইলার, টু অ্যানাদার পার্সন, দ্যাট ইজ দ্য বেইলি, আর ইট ইজ ফর এ স্পেসিফিক পারপাস, মানে যে কোনো একটা নির্দিষ্ট কারণের জন্যই জামিনের চুক্তির গঠন হচ্ছে। অবশ্যই দিস হ্যাজ টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ এগ্রিমেন্ট দ্যাট দ্য গুডস উইল বি রিটার্নড অন কমপ্লিশন অফ দ্য স্পেসিফিক পারপাস। দেখেন এই চুক্তি যে হচ্ছে গঠন, এটার কিন্তু যেভাবে উদ্দেশ্যটাও খুব স্পষ্ট, তদ্রূপ এটার ডিসচার্জ হওয়াটাও কিন্তু খুব স্পষ্ট। খুব একটা ছোটো পিরিয়ডের জন্য এটাকে সৃষ্টি করা হয়, যে গঠন করা হয় যে আজকে গাড়ি নষ্ট হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, দুদিন পর গ্যারেজ থেকে ঘুরে আসলো। সো আমরা এখানে বুঝতে পারছি যে জিম্মার চুক্তির জন্য ট্রান্সফার অর ডেলিভারি ইজ ইম্পর্টেন্ট দুটো পক্ষেরই। প্রথমে আমি যখন দিলাম তখন মানে ওটার মধ্যে ডিফেক্ট আছে, তারপরে বেইলি ওই ডিফেক্টটাকে সরিয়ে ডেলিভারি অফ দ্য গুডস করবে কাকে? বেইলারকে বা যে দিয়েছিল। মানে আমরা বুঝতেই পারছি যে যদি এরকম কোনো কেস হয় বা এরকম কোনো ইনস্ট্যান্স হয় যখন দেখা যায় যে আমরা পূর্ণভাবে আমরা আমাদের ট্রান্সফার প্রপার্টিটা করছি না, তখন কিন্তু সেটাকে বেইলমেন্ট বলা হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে। এটাতে আমরা ইলাস্ট্রেশন দেখতে পারি, এই সেম স্লাইডের লাস্টের দিকে দিয়ে আছে। এক্সাম্পলের মধ্যে কি হয়েছে দেখেন, বলা হয়েছে যে যদি এ তার গাড়ি দেয়
তার নেবার বিকে 10 দিনের জন্য। আর অ্যাট দ্য সেম টাইম সে কী করছে, একটি চাবি গাড়ি নিজের কাছে রেখে দিচ্ছে। মানে যেহেতু তার পাশাপাশি ওরা থাকছে, তো ওই 10 দিনের পিরিয়ডের মধ্যে সে গাড়ির চাবি দেওয়ার পরও যেহেতু এক্সট্রা চাবি ওর কাছে ছিল, সে কিন্তু গাড়িটা বরাবর ইউজ করছিল। এখানে আমরা বলতে পারি যে বেইলমেন্টের চুক্তি কিন্তু এখানে হয়নি। কেন? বিকজ এর কাছে কিছু কন্ট্রোল স্টিল ছিল প্রপার্টিটার, বাট যখন মানে জেনুইনলি বেইলমেন্ট হবে তখন কিন্তু দের উইল বি অ্যাবসলিউট ডেলিভারি উইথ জিরো কন্ট্রোল অফ দ্য প্রপার্টি অর দ্য পজেশন। মানে সম্পূর্ণটাই আপনি অন্য একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন, তখনই বেইলমেন্ট সম্ভব। কিছু বৈধ উপাদান দেখে নিই যে জিম্মার জন্য কি হওয়া উচিত বা কি প্রয়োজনীয়। যেমন প্রথমত একটি এগ্রিমেন্ট হতে হবে কার মধ্যে, বেইলার আর বেইলির মধ্যে। There must be an agreement between bailor and bailey. This agreement may be direct or indirect. অনেক সময় এমনটা হয়ে যায় যে বেইলার আর বেইলির মধ্যে মৌখিক হয়, অনেক সময় কিছু না বলেও হয়। আমরা উদাহরণের জন্য এটা বলতে পারি যে এমন যদি ঘটনা হয় যে আপনি জিম্মার জন্য কাউকে নিজের জিনিসটা দিয়ে আসলেন কোনো একটা অবজেক্টিভের জন্য, আর তার কাছে জিনিসটা চুরি হয়ে গেল, তখন কি হবে বা ফাইন্ডার অফ গুডসের ক্ষেত্রে তখন কি দাঁড়াবে আমরা পরবর্তী স্লাইডসের মধ্যে ডিসকাস করব। সেকেন্ড, এইখানের মধ্যে আরেকটা জিনিস বুঝতে হবে যে ডেলিভারি অফ গুডসের গ্যারেন্টিটা দিতেই হবে। মানে গুডস ডেলিভার না করে বেইলিকে কোনো বেইলার কিন্তু বলতে পারে না যে আমি তোমাকে জিম্মা দিচ্ছি। আমি যদি কাউকে প্রতিশ্রুতি দিলাম যে কালকে তোর কাছে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিব, তুমি প্লিজ গাড়িটা একটু দেখে নিও, কিন্তু নেক্সট ডে আমি গাড়িটা পাঠালামই না, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে বেইলমেন্টের কিন্তু কোনো ইনস্টিটিউশন হলো না। সো বেসিক্যালি দিস ইজ সামারি অফ দ্য কন্ট্রাক্ট অফ সিওরিটিশিপ। সিওরিটির যে কনসেপ্টটা আমরা আগের কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিতে দেখলাম, সিওরিটিটা কিন্তু এখানের মধ্যেও ইমপ্লাইডলি আমরা বলতে পারি সেটা কাজই করছে। বিকজ এখানের মধ্যেও আমরা যখন জিম্মাতে নিজের সম্পত্তি প্রপার্টি মুভেবল প্রপার্টিটা তুলে দিচ্ছি, তখন পজেশনটা কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে সেই প্রতিশ্রুতিটা দেওয়া আছে যে আমার জিনিসটা তার কাছে সেফ থাকবে, ওই ভিত্তিতেই আমরা জিনিসটা দিচ্ছি। তো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ডেলিভারি দু রকমের হতে পারে, একটি হলো অ্যাকচুয়াল ডেলিভারি, দ্বিতীয় হলো কনস্ট্রাকটিভ ডেলিভারি। যদি প্রকাশিত ডেলিভারি হয় তখন কি হবে দেখেন, অ্যাকচুয়াল ডেলিভারি হলে বেসিক্যালি ডেলিভারি অফ দ্য কার এট দ্য ওয়ার্কশপ ফর রিপেয়ার ইজ এ এক্সপ্রেসড বা অ্যাকচুয়াল ডেলিভারি। কিন্তু যদি কনস্ট্রাকটিভ ডেলিভারি হয় যে আমি শুধু চাবিটা পাঠালাম বাট গাড়ি পাঠালামই না, এইখানে আমরা বলতে পারি দিস ইজ এ কনস্ট্রাকটিভ ডেলিভারি। মানে আমার ধারণা যে ডেলিভারি হয়েছে কিন্তু এক্স্যাক্ট ডেলিভারি হয়নি। বা আমরা এইভাবে বুঝতে পারি যে কনস্ট্রাকটিভ ডেলিভারিটাকে এমন থেকে নেওয়া যায় যদি চাবি ছাড়া তো গাড়ি চলবে না, যেহেতু চাবি পাঠানো হয়ে গেছে তো পার্শিয়ালি উই হ্যাভ ডান দ্য ডেলিভারি। সো তার জন্য এটাকে খুব টেকনিক্যালি কনস্ট্রাকটিভ ডেলিভারি বলা হয়। আরও কিছু এসেনশিয়াল এলিমেন্টস দেখে নিচ্ছি ভ্যালিড বেইলমেন্টের কী কী থাকতে পারে। যেমন ওনারশিপ কিন্তু বেইলমেন্টের মধ্যে পরিবর্তন হয় না, মানে মালিকানাটা বেইলারের কাছেই থেকে যাবে। বেইলির কাছে ডেলিভারি থাকতে পারে, পজিশন থাকতে পারে ফর দ্যাট স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, কিন্তু আমরা এই ক্ষেত্রে এটা কিন্তু বলতে পারি না যে সে মালিকানা পেয়ে গেছে। ওনারশিপ উইল নট চেঞ্জ। বেইলমেন্টের মধ্যে বেসিক্যালি ওনারশিপটা বেইলারের কাছে বা আমরা সিওরিটিও বলতে পারি কোনো সময় তার কাছেই থাকছে, আর যাকে জিম্মাটা দেওয়া হয়েছে সে কিন্তু জাস্ট সিকিউরিটি গার্ডের মতন কাজ করছে, মানে ঠিক করে তাকে রিটার্ন করতে হবে, সে কিন্তু কোনো মালিকানা ওইটার থেকে কোনো এস্টাবলিশ করতে পারে না। সো এই যে বিষয়টি যদি এখানের মধ্যে ওনারশিপটা যদি ট্রান্সফার হয়ে যায়, ইন্টারেস্টিংলি এখন দেখেন সেম এক্সাম্পল যদি আমরা একটা নেই যে এ বিকে জিম্মাতে একটা গাড়ি দিল, তারপরে যদি বি বলে যে আমি তোমার গাড়িটা কিনে নিতে চাই, মানে ও প্রস্তাব দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এ যদি রাজি হয়ে যায় আর সে যদি পয়সা দিয়ে দেয় ওটার জন্য, দিস কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট হ্যাজ নাও বিকাম কন্ট্রাক্ট অফ সেল। মানে চুক্তির নেচার যেই মুভমেন্টে চেঞ্জ হলো তখনই কিন্তু এন্টায়ার কন্ট্রাক্ট হ্যাজ চেঞ্জ। নাও দ্য কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট হ্যাজ বিকাম কন্ট্রাক্ট অফ সেল। মানে এখন আমাদের যে সম্পর্কটা সেটা বিক্রেতা আর একজন যে বিক্রি করবে আর একজন যে কিনতে ইন্টারেস্টেড ওইটাতে দাঁড়িয়ে গেল। কিন্তু বেসিক্যালি বেইলার অ্যান্ড বেইলির মধ্যে কিন্তু এইরকম রিলেশন হয় না। বেইলার আর বেইলির মধ্যে আমরা খুব স্পষ্টভাবে বুঝছি ইট ইজ অনলি গিভেন ফর এ স্পেসিফিক টাইম অ্যান্ড ফর এ স্পেসিফিক পারপাস। একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্যই বেইলমেন্টের গঠন করা হচ্ছে। তারপর শুধুমাত্র মুভেবল প্রপার্টির জন্য, প্রপার্টি ওয়ার্ডটাও ইউজ করা উচিত নয়, মুভেবল গুডস, মুভেবল গুডসের জন্যই শুধু
বেলমেন্ট সম্ভব, ইমুভেবল প্রপার্টির জন্য বেলমেন্ট কোনো অবস্থায় সম্ভব না। তার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন ওয়ার্ডটা মর্গেজ ইউজ করি, মর্গেজটা বেসিক্যালি কিন্তু ইমুভেবল প্রপার্টির জন্য ইউজ করা হয়, যেটা আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 মধ্যে ডিটেলভাবে সেকশন 58 বলে দিয়েছে যে মর্গেজ কাকে বলা হয়। সেম বিষয়টাই হচ্ছে, কিন্তু সেই ক্যারেক্টারিস্টিক্স অর নেচার অফ মর্গেজ ইজ লিটল ডিফারেন্ট দ্যান বেলমেন্ট। তারপরে আরেকটা এসেনশিয়াল উপাদান হলো গুড মাস্ট বি ডেলিভার টু দ্য বেইলি ফর সাম পারপাস। কোনো একটা কারণ থাকা বেলমেন্টের জন্য খুবই জরুরি। চেঞ্জ ইন ফর্মস এটিও একটি এসেনশিয়াল এলিমেন্ট অফ ভ্যালিড বেলমেন্ট। কী হচ্ছে দেখেন, ইফ দ্য গুডস উইচ আর বেল আর চেঞ্জ, তখনও কিন্তু বেলমেন্ট কিন্তু ভ্যালিড থাকছে। খুব সাধারণ একটা এক্সাম্পল যদি নেই, আমরা যখন চুড়িদার বা শার্ট বানাতে টেলের কাছে যাই, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটি বেলমেন্ট হচ্ছে। কিন্তু আমি কি করছি, হতে পারে আমি চুড়িদারের কাপড় বা জামার কাপড় দিচ্ছি, সে পুরো নেচার অফ দ্য ক্লোথটাকে চেঞ্জ করে এখন একটা ড্রেসের মধ্যে কনভার্ট করে দিল, কিন্তু তখনও কিন্তু আমাদের বেলমেন্টের সম্পর্কটা থেকেই যাচ্ছে। তদ্রূপ আরেকটি আমরা এসেনশিয়াল বলতে পারি যে গুড শ্যাল বি রিটার্ন টু দ্য বেলার ওয়ান্স ইট ইজ ডিসপোজড বা ওয়ান্স ইট ইজ কমপ্লিট। যখন বেলার চাইবে তখন কিন্তু আমাদের এটি মূল দায়িত্ব থাকবে কার, বেইলির, যে যেহেতু স্পেসিফিক পারপাসটা হয়ে গেছে, এখন সেই মুভেবল প্রপার্টি বা গুডটা ঘুরিয়ে দিতে হবে। এটার রিলেশনে আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এক্সাম্পল কী বলছে দেখেন, যদি ব্যাংকের মধ্যে কোনো পয়সা রাখা হয়, তখন আমরা কি এক্সপেক্ট করতে পারি যে ব্যাংকের মধ্যে যে নোটটা আমি দিয়েছি সেই নোটটা আমি ঘুরিয়ে পাবো? নিশ্চয়ই পাবো না। কারেন্সি ইজ অলওয়েজ রানিং। আমরা অনেক সময় ব্যাংক থেকে নতুন নোট পাচ্ছি পুরনো নোটের বদলায়, তখন আমরা এটা বলতে পারি না। কিন্তু ব্যাংক ইজ আ ভেরি গুড এক্সাম্পল, যেখানে বুঝতে পারি যে এখানে সম্পর্কটার মধ্যে আমরা যে জিনিসটা দিচ্ছি তার কিন্তু সেম রূপে আমরা পাবো না। কিন্তু সেম এক্সাম্পলের মধ্যে যখন আমরা কোনো জুয়েলারি, নিজের কোনো দুর্মূল্য সম্পত্তি যখন আমরা ব্যাংকের লকারের মধ্যে রাখছি, তখন কিন্তু বেলমেন্টটা হয়ে যাচ্ছে। মানে আমি বা যে কোনো একজন ব্যক্তি তার সম্পত্তি, যেমন আজকাল জুয়েলারি ঘরে কেউ রাখতে চাইছে না, আজকাল এত অপরাধ বেড়ে যাচ্ছে যে জুয়েলারি কেউ ঘরে রাখা পছন্দ করে না, প্লাস ভয় করে। তার জন্য সবারই অলমোস্ট লকার থাকছে। তো আমরা ব্যাংকের মধ্যে লকারের জন্য একটি পেমেন্ট করছি, করার পরে সে আমাকে একটা স্পেসিফিক চাবি দিয়ে দিচ্ছে, আর আমি আমার লকারের মধ্যে যা ইচ্ছা যা খুশি রাখতে পারছি। তো এই যে আমার জুয়েলারিজগুলি, সোনাদানাগুলি যে ওদের লকারের মধ্যে থাকলো, ব্যাংকের লকারে থাকলো, এখানে আমরা বলতে পারি যে দের ইজ এ রিলেশনশিপ অফ বেলমেন্ট বিটুইন ব্যাংক অ্যান্ড বিটুইন দ্য কাস্টমার। এখন আমরা যে বেইলার বা যে জিম্মা দিচ্ছে তার কিছু কর্তব্য থাকছে বা ডিউটিস থাকছে। কি কি কর্তব্য এটা দেখে নিই। প্রথমত সেকশন 155 বলছে ডিউটি টু ডিসক্লোজ অল নোন ডিফেক্টস। অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি যখন জিম্মাতে জিনিস দিচ্ছেন বা আপনার মুভেবল গুডটা দিচ্ছেন, তখন যদি আপনি কোনো ডিফেক্ট থাকে আর আপনি যদি না বলেন, কনসিল করে যান, তখন ভবিষ্যতে এটা হতেই পারে যে আপনি বলেন যে না, এরকম কোনো ডিফেক্ট তো ছিল না, সেটা পরবর্তীতে তোমার কাছে যখন রাখা ছিল তখন হয়েছে। এই রকম জিনিসের জন্যই বলা হয়েছে যে লিগালি ইউ আর বাউন্ড আন্ডার সেকশন 150 টু ডিসক্লোজ, যদি কোনো ডিফেক্ট থাকে তখন ডিসক্লোজ করতে হবে। দ্বিতীয়ত ডিউটি টু বেয়ার নেসেসারি অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস। আজকে যদি বেইলমেন্টের মধ্যে কোনো এমন একটি জিনিস দেওয়া হলো যেটার এক্সট্রা খরচ হলো কার, বেইলির, তখন বেইলিকে সেই এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেসগুলি দিতে হবে। মানে ফর এক্সাম্পল আজকে যদি কোনো অ্যানিমেলকে, যেমন আমি বলছি আমার কাছে একটি পেট আছে, একটি ডগ আছে ঘরের মধ্যে, কিন্তু আমার কোনো একটা জায়গায় ট্রাভেল করতে হচ্ছে, সো আমি আমার বান্ধবীকে বললাম যে তুই ফর দ্য টাইম বিং ক্যান ইউ ফস্টার মাই পেট। সে আমার পেটটা নিয়ে রাখছে, কিন্তু আমার পেটটি তখন প্রেগনেন্ট থাকছে আর তার বাচ্চা হয়ে যাচ্ছে। ডেলিভারির সময় দেখা যাচ্ছে যে তার মেডিকেল কমপ্লিকেশন হয়ে যায়, আর আমার পেটটাকে নিয়ে আমার বান্ধবীর হসপিটালে যেতে হচ্ছে আর অনেক খরচা হচ্ছে। তো আমাদের মধ্যে কিন্তু এই যে বেইলমেন্টটা হয়েছিল, এখানের মধ্যে তার কিন্তু একটি আনএক্সপেক্টেড এক্সপেন্সেস হয়ে গেল, সেটা অ্যাজ এ বেইলার ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি টু গিভ ইট ব্যাক টু হার। তারপরে আমরা দেখতে পারি সেকশন 159-এ বলা আছে ডিউটি টু ইন্ডেমনিফাই লস ফর প্রিমেচিওর টার্মিনেশন অফ বেইলমেন্ট। যদি বেইলারের দোষের কারণে বা বেইলারের জন্য যদি টার্মিনেশন অফ বেইলমেন্ট হয়ে যায় আর সেটা প্রিমেচিওর থাকে, তখন কিন্তু দেয়ার ইজ এ ডিউটি টু ইন্ডেমনিফাই, বা যে লসটা হয়েছে সেটাকে ক্ষতিপূরণ দিতে হবে।
চতুর্থ সেকশন 164 বলছে ডিউটি টু ইন্ডেমনিফাই দ্য বেইলি এগেইনস্ট দ্য ডিফেক্টিভ টাইটেল অফ দ্য বেইলার। যদি এরকম দেখা যায় যে বেইলারের যে টাইটেলটি আছে সেটি অ্যাকচুয়ালি ডিফেক্টিভ, মানে আমি যখন বেলমেন্টটা করছি বা যখন একটি ব্যক্তি বেলমেন্টটা করছে তখন সে কিন্তু বেইলির কাছে প্রজেক্ট করছে যে সেই অ্যাকচুয়াল মালিকানা রাখে, কিন্তু রিয়ালিটিতে তার অ্যাকচুয়াল মালিকানা বা ওনারশিপটা নেই। তখন যেহেতু তার নিজস্ব টাইটেলটি ডিফেক্টিভ, তার জন্য এরকম জিনিস হয়ে গেলে বা এরকম ক্ষেত্রে তাকে ইন্ডেমনিফাই করতে হবে বেইলিকে। ডিউটি টু রিসিভ ব্যাক দ্য গুডস, কর্তব্য আর অধিকার দুটোর মধ্যে কিন্তু সেম জিনিসটা পড়বে। প্রথমত অ্যাজ এ বেইলার এটি একটি অধিকার যেমন থাকছে যে আমি জিনিসটা পাবো ঘুরিয়ে, তদ্রুপ এটি কিন্তু ডিউটিও থাকছে যে আমার জিনিসটা নেওয়া দরকার। এটা কেন বলা হয়? অনেক সময় এমনটি হয় যে লোকজন বেলমেন্টে জিনিস দিয়ে তারপরে ভুলে যান। টেইলারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, লন্ড্রির ক্ষেত্রে অনেক সময় এইগুলি এক্সাম্পল দেখি, যেমন লন্ড্রিতে আমরা কাপড় দিলাম প্রেসের জন্য, তারপর 1 মাসের ডিউরেশন হয়ে গেল কিন্তু আমরা ওইখানে আর গেলামও না, ওটা আনলামও না। যদি ধোবি বা লন্ড্রি আমার অ্যাড্রেসটি না জানে তখন কিন্তু তার ওখানে রেখে দিতে হচ্ছে। আজকে সেই 1 মাসটু যদি 1 বছর, 5 বছর, 10 বছরে কনভার্ট হয়ে যায় তখন কিন্তু তার কিছু অধিকার এখানের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, বিকজ আই হ্যাভ ফেইল টু টেক দ্য ডেলিভারি ব্যাক। সো বেলমেন্টের মধ্যে যে দিচ্ছে ডেলিভারিটা তার কিন্তু আবার ঘুরিয়ে নেওয়া তার কর্তব্য। লাস্ট, টু বেয়ার এনি কাইন্ড অফ লস, যদি কোনো লস হয়ে যায় বেইলির বিকজ অফ দ্য বেলমেন্ট তখন সেটাও কিন্তু ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বেইলার টু বেয়ার দ্য লস। এখন আমরা প্রত্যেকটি এই ডিউটিসগুলিকে একটু ডিটেলসে দেখে নিই। প্রথম, ডিউটি টু ডিসক্লোজ অল দ্য নোন ডিফেক্টস। বেসিক্যালি যখন একটি বস্তুকে বেইলমেন্ট বা জিম্মার মধ্যে দেওয়া হচ্ছে তখন প্রত্যেকটি মানুষের কিন্তু কর্তব্য থাকছে যে সে ক্লিয়ারলি পুরো স্পষ্টভাবে গুডসের ব্যাপারে বা যে জিনিসটাকে জিম্মায় দেওয়া হচ্ছে তার ব্যাপারে সব ইনফরমেশন ডিসক্লোজ করবে। আজকে এমন যদি হয় যে পরবর্তীতে ডিসক্লোজ হয় তখন আমি আগেই বললাম যে এই পরিস্থিতিতে অনেক সময় বেইলার এটা বলতেই পারে যে এরকম কোনো ডিফেক্ট ছিল না। তো তার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এরকম কোনো ইনফরমেশন কনসিল করা না হোক আর এটা সঙ্গে সঙ্গে বলে দেওয়া হোক। ইন কেস অফ নন পেমেন্ট অফ দিস কাইন্ড অফ পেমেন্ট দ্য বেইলার ফেলস টু ডিসক্লোজ সাচ ডিফেক্টস। অনেক সময় বেইলার জানতেই পারে না আর সে জানায় না। এখানের মধ্যে দেখেন, বেইলার মাস্ট ডিসক্লোজ নোন ফ্যাক্টস ইন দ্য প্রোডাক্ট। ইফ দ্য বেইলার ফেলস টু ডিসক্লোজ অ্যাজ আ রিজাল্ট দ্য সিওরিটি সাফার্স লস। যেহেতু সে ডিসক্লোজ করেনি, এই যে আমি আগে প্রেগনেন্টের অবস্থাও দিলাম যে আমার পেটটি প্রেগনেন্ট ছিল, সেটা কিন্তু আমার বান্ধবীকে বলা আমার প্রয়োজনীয় ছিল। আমি যদি ডিসক্লোজ করছি না অনেক সময় অন্য রেপারকেশনসও ফেস করতে হতে পারে। কম্পেনসেটিং ফর দ্য লস ইজ ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিজ অফ দ্য বেইলার। নেক্সট, ডিউটি টু বেয়ার নেসেসারি অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস। এটি দেওয়া আছে সেকশন 158। প্রয়োজনীয় প্লাস যদি এবং কিছু অপ্রয়োজনীয় যদি খরচ হয়ে যায় আর যদি সেটা বেইলমেন্টের রিলেশন এস্টাবলিশ হওয়ার পরে হয় তখন সেকশন 58 বলছে নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য বেইলার যে তার সেই প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় যেগুলি খরচা হচ্ছে সেগুলি এক্সপেন্সেস দিতে হবে। এই কেসের মধ্যে একটা এক্সাম্পল সাইড করছি। এক্স নিজের কুকুরকে দিয়েছে ওয়াইকে, আর কুকুরটি অসুস্থ হয়ে যায় আর ওয়াইয়ের ওই ট্রিটমেন্টের জন্য 100 টাকা খরচ করতে হয়েছে তাকে খাওয়ানোর জন্য, আর 200 টাকা লেগে গেছে তার ট্রিটমেন্টের জন্য। এখানের মধ্যে দুটো জিনিস হতে পারে, যেহেতু পুরো খরচটা 300 টাকা হয়েছে। সো দুটো পরিস্থিতি, একটি হলো যে সে যে অ্যামাউন্টটা হয়েছে সেটাই নিয়ে নেবে, বা অনেক সময় বেশি অ্যামাউন্টও ক্লেম করা যাবে। আমি একটু ক্লিয়ারলি ইলাস্ট্রেশনটাকে ডিসকাস করি। যদি এখানে আপনি দেখেন, যদি এক্স তার ডগটাকে ওয়াইকে দেয় আর যদি ডগটি অসুস্থ হয়ে যায় তো 100 রুপিসের খরচ হচ্ছে আর 200 ট্রিটমেন্টে লাগছে। এখানে এক্স ডিড নট পে মিস্টার ওয়াই ফর টেকিং কেয়ার। কোনো অ্যামাউন্ট কিন্তু আগে দেওয়া হয়নি যে আমার ডগকে পোষণ করার জন্য, পালন পোষণের জন্য এই পয়সা তুমি রাখো। এখানে ডিউটি অফ দ্য বেইলার কী থাকছে? ইন দিস কেস মিস্টার এক্স দ্য বেইলার শুড রিএম্বার্স মিস্টার ওয়াই ফর দ্য নেসেসারি এক্সপেন্সেস। দ্যাট মিনস 300 রুপিস যেটা খরচ হয়েছে সেটা দিতে হবে। কিন্তু যদি মিস্টার এক্স এখানে 500 টাকা নেওয়ার চেষ্টা করেন তাইলে কি হবে দেখেন, মিস্টার এক্স চার্জেস মিস্টার ওয়াই রুপিস 500 ফর ইউজ অফ দ্য ডগ। ইন রিটার্নে যদি মিস্টার এক্স যদি মিস্টার ওয়াইকে 500 টাকা চার্জ করেন যে ওনার কাছে ডগটি ছিল, এখানে এক্সাম্পলটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সিন্স মিস্টার এক্স ইজ রিসিভিং এ পেমেন্ট ফ্রম মিস্টার ওয়াই ফ্রম দ্য ডগ, মিস্টার এক্স শুড কভার দ্য নেসেসারি এক্সপেন্সেস ইনকার্ড
by Mr. Y. In this case, Mr. X is responsible to reimburse 300 rupees. মানে ইউজ করার জন্য আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল বেলমেন্টের যে এই পিরিয়ডের জন্য সে আমাকে 500 রুপিস দেবে, কিন্তু যেহেতু আননেসেসারি কিছু এক্সপেন্সেস হয়ে গেছে তখন এখন ইট ইজ মাই মরাল ডিউটি অ্যাজ এ বেলার যে 500 টাকা থেকে 300 টাকা অ্যাডজাস্ট করে তাকে দিতে হবে, মানে ও আমাকে 200 টাকা দিতেই লায়াবল। সো দিস ইজ এ ভেরি ক্লিয়ার এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড হাউ one is supposed to pay unnecessary expenses. Duty to indemnify for premature termination of suretyship. Section 159 আর section 164 এই রিলেশনের মধ্যে অ্যাক্টিভলি বলছে, এই রিলেশনের মধ্যে ক্লিয়ারলি বলছে যে যদি এরকম কোনো প্রিমেচিওর টার্মিনেশন অফ সিউরিটিশিপ হয়ে যায় তখন ইট উইল বি দ্য ডিউটি টু ইন্ডেমনিফাই দ্য সিউরিটি এগেনস্ট ডিফেক্টিভ রাইটস অফ দ্য সিউরিটি। কি হচ্ছে দেখেন, বেসিক্যালি একটি দায়বদ্ধতা থাকছে টু পে কম্পেনসেশন ফর প্রিমেচিওর টার্মিনেশন অফ সিউরিটিশিপ। সেকশন 159 কি বলছে, যদি সিউরিটির কোনো লস হয়ে যায় ডিউ টু প্রিমেচিওর টার্মিনেশন অফ দ্য এন্টায়ার রিলেশনশিপ অফ পেমেন্ট, তখন more than the benefit received by him from the surety is liable to pay compensation for the excess loss. তখন যে excess loss হচ্ছে সেটার জন্য সে লায়াবল হয়ে গেল তখন কম্পেনসেশন দিতে। একটা এক্সাম্পল নিয়ে নিই এখানে, তখন আরও ক্লিয়ারলি আমরা জিনিসটা বুঝতে পারবো। উদাহরণটা দেখেন, এ আস্ক হিজ ফ্রেন্ড বি টু গিভ হিম এ বাইসাইকেল ফর অ্যান আওয়ার। 1 ঘন্টার জন্য একটি বন্ধু আরেকটা বন্ধুকে বলছে তোর সাইকেলটি আমাকে দে। বি গিভস হিজ সাইকেল টু এ। বি নিজের সাইকেল না দিয়ে সে সির সাইকেল যেটা তার কাছে প্রয়োজন ছিল সেটা তুলে দেয় এর হাতে। While he was driving, the real owner of the cycle caught A and took him into police custody. যখন এ সাইকেলটি চালাচ্ছিল তখন সি সাইকেলটাকে রাস্তায় ধরে নেয়, ধরার পরে সে পুলিশের কাছে নিয়ে যায়। এখানে এ ইজ এন্টাইটেল টু রিকভার ফ্রম বি all expenses which A has incurred in getting out of the situation. এখানে এ এর কিন্তু কোনো দোষ ছিল না, সে তো বি এর কাছ থেকে চেয়েছিল। এখানে এ কিন্তু এখন তার এক্সপেন্সেস রিকভার করতে পারে কার কাছ থেকে, বি এর কাছ থেকে, যে তাকে একটা ভুল উপস্থাপনা দিয়ে সে বাইসাইকেলটা তুলে দিয়েছিল। সো দিস ইজ এ এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যদি ক্লিয়ারলি বা যদি আপনার বেসিক যে কন্ট্রাক্টটি ছিল সেটি যদি প্রিমেচিওরভাবে টার্মিনেট হয়ে যায় তখন কি হতে পারে। নেক্সট সেকশন 162 আর 164 যেটাতে বলা আছে ডিউটি টু রিসিভ ব্যাক দ্য গুডস। এটি একটি ডিউটির মধ্যে পড়ে যাচ্ছে বেইলারের জন্য যে তার গুডসটাকে সে আবার ফিরিয়ে নেওয়া উচিত। প্লাস যদি কোনো লস হয়ে থাকে বেইলির তখন সেটাও কিন্তু তার দিতে হবে, এইটা বলা আছে সেকশন 162-তে। বেসিক্যালি সেকশন 164 কি বলছে দেখেন, ইফ দ্য বেইলার রংফুলি রিফিউজেস টু রিসিভ ব্যাক দ্য গুডস, যদি সে রংফুলি ঘুরিয়ে নিতে চাইছে না, then he shall be liable to pay necessary expenses incurred by the bailee for keeping the goods safely. অবশ্যই যে কোনো বেইলি যখন সে সিকিউরিটির মধ্যে রাখবে নিজের জিনিসটাকে, যে জিনিসটা ওর বেসিক্যালি ওনারশিপ নেই বা মালিকানা নেই, সে তো এক্সট্রা কেয়ার নেবে। এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে এই যে এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য যা খরচ হয়েছে আর বিকজ অফ দ্য ডিলে অফ দ্য বেইলার যে জিনিসটা বাড়লো এটার জন্য সে কিন্তু এখন এন্টাইটেল খরচটা দেওয়ার জন্য। একটা এক্সাম্পল দেখেন, X has lent a dog to Mr. Y for 10 days. 10 দিনের জন্য কুত্তা দিয়েছে। On expiry of 10 days, Mr. X refused to receive back the dog. 10 দিনের পর Mr. X কিন্তু রিফিউজ করে যান কুত্তাটাকে আবার নিজের কাছে নেওয়ার জন্য। But after 5 days he received back the dog. কিন্তু আরও 5 দিন যাওয়ার পরে সে রাজি হয়ে গেল নিজের কুকুরটাকে নিয়ে যাওয়ার জন্য। এই 5 দিনের মধ্যে যা এক্সট্রা এক্সপেন্সেস হয়েছে ওয়াইয়ের খাওয়ানোর জন্য সেই টাকাটা কিন্তু সে আবার ঘুরিয়ে নিতে পারে কার কাছ থেকে, মিস্টার এক্সের কাছ থেকে। সো দিজ আর এক্সাম্পলস টু আন্ডারস্ট্যান্ড যে যদি আননেসেসারি আপনি ডিলে করেন ডেলিভারিতে তখন কি হতে পারে। লায়াবিলিটি টু বেয়ার লসটি আবার দিয়ে আছে সেকশন 162-তে, যেখানে বলা আছে যে বেইলারের লায়াবিলিটি থাকছে যে সে যে কোনো মতোর রিস্ক ফ্যাক্টরি থাকছে সেটাকে বেয়ার করা, আর যদি destruction of the goods হয়ে যায় in the process তখন বেইলার will take responsibility to protect the goods from loss. তো যদি বেইলারের কাছ থেকে যদি কোনো রকমের ক্ষতিতে যদি সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায় বেইলারের কিন্তু সেই মিনিমাম রেসপন্সিবিলিটি নিতে হবে। অবশ্যই আমরা সবসময় বুঝতে পারি যে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনিওয়ে। আজকে আমি টেলারের কাছে একটা জামা দিয়ে আসলাম, টেলারের দোকানের মধ্যে আগুন লেগে গেল বা ভূমিকম্পতে পুরো দোকানটা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেল।
এইরকম সিচুয়েশনে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে বেইলি শুড অলওয়েজ বি আনসারেবল টু আস, বিকজ সে কিন্তু কোনো জায়গায় লিখিত দিচ্ছে না যে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে পাবেন। দিস ইজ অল মেড অন আ বেসিক ট্রাস্ট রিলেশনশিপ। একটা ফিডুশিয়ারি রিলেশনশিপ তৈরি হচ্ছে, বেলমেন্টে আনডাউটেডলি কনসিডারেশন থাকছে, আপনি ওটার জন্য পয়সা দেবেন যে সার্ভিসটা সে দিয়েছে, কিন্তু এইরকম জিনিস বা ভিত্তির জন্য কিন্তু সে বেইলি কোনো স্থাপনা দিতে পারে না। একটি এক্সাম্পল দেখে নিচ্ছি এই রিলেশনে। আজকে যদি মিস্টার এক্স নিজের পেটটাকে লেন্ড করেন মিস্টার ওয়াইকে 5 দিনের জন্য, আর তৃতীয় দিনের দিন যদি পেটটির অসুস্থতার কারণে যদি মৃত্যু হয়ে যায়, তখন মিস্টার ওয়াইকে কিন্তু আমরা লায়েবল মানতে পারি না। এখানে মিস্টার এক্সের যে লস হয়েছে সেটা কিন্তু কোনো অবস্থাতেই মিস্টার ওয়াইয়ের কোনো দোষ ছিল না। তার জন্য এটি একটি এক্সাম্পল বোঝার জন্য যে অলওয়েজ বেইলি ক্যানট বি মেড রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ লস। এখন আমরা কিছু অধিকার দেখে নিচ্ছি যে বেইলারের অধিকার কী কী থাকতে পারে। প্রথমত, রাইট টু ক্লেম ড্যামেজেস। যদি কোনো নেগলিজেন্স হয়ে থাকে বেইলারের সাইড থেকে, তখন সেটার জন্য কিন্তু সে ড্যামেজেস পেতে পারে। খুব ইন্টারেস্টিংলি আমি যে এক্সাম্পলগুলি দিলাম, এখানের মধ্যে সেম এক্সাম্পলে যদি আজকে টেইলার বিকালবেলা যখন দোকান বন্ধ করে যাওয়ার কথা, তখন তালা না মেরেই চলে গেল আর তার দোকানটা চুরি হয়ে গেল, সিসিটিভিতে সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তালা ছিলই না। এই এক্সাম্পলে আমরা বলতে পারি কিন্তু যে থেফট কুড হ্যাপেন বিকজ অফ শিয়ার নেগলিজেন্স। তার জন্য এখানের মধ্যে কিন্তু বেইলার আবার ড্যামেজেস পাওয়ার জন্য এন্টাইটেল হয়ে গেল। দ্বিতীয়ত, রাইট টু টার্মিনেট কন্ট্রাক্ট ইন কেস অফ আনঅথরাইজ ইউজ অফ গুডস। যদি বেইলি আনঅথরাইজভাবে গুডস যেটা তার কাছে বেইলমেন্টের জন্য দেওয়া আছে ওটার ব্যবহার করে, তখন কিন্তু সেটা রাইট দিয়ে দেবে বেইলারকে যে সে টার্মিনেট করে দিতে পারে পুরো চুক্তিটাকে। আজকে উদাহরণের জন্য বলি, যদি আপনি কোনো আপনার ঘড়ি নষ্ট হয়ে গেছে বা ব্যাটারির জন্য আপনি মেকারের কাছে দিয়ে আসলেন, আপনি নেক্সট যে কোনো একটা বিয়েতে গেলেন, দেখলেন ওই মেকারটি আপনার ঘড়ি পরে ঘুরছে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি চুক্তিটাকে টার্মিনেট করে দিতে পারেন, যেটা দেওয়া আছে সেকশন 153-তে। তারপরে রাইট টু ক্লেম কম্পেনসেশন ইন কেস অফ আনঅথরাইজ ইউজ। নট অনলি আপনি কন্ট্রাক্ট বা চুক্তি টার্মিনেট করতে পারেন আন্ডার সেকশন 153, আপনি আন্ডার সেকশন 154 ইউ আর এন্টাইটেল টু গেট কম্পেনসেশন। যেহেতু আপনার ঘড়ি সে ইউজ করছিল, সেটা ইউজ করার কথা ছিল না, তার জন্য এই আনঅথরাইজ ইউজের জন্য আপনি কম্পেনসেশনও ওর কাছে চাইতে পারেন। নেক্সট হলো আপনার সেকশন 56, যেখানের মধ্যে যে রাইটটির কথা বলা আছে সেটা হলো রাইট টু ক্লেম সেপারেশন অফ গুডস ইন কেস অফ আনঅথরাইজড মিক্সচার অফ গুডস। এখন এরকম যদি হয় যে বেইলি ভুলক্রমে আপনার জিনিসের সাথে তার জিনিসটি একসাথে মিলিয়ে ফেললো, তখন আমরা কিন্তু বলতে পারি যে আপনার অধিকার থাকবে এটা বলার জন্য যে গুডসটাকে সেপারেট করা উচিত। আর এই সেম এক্সাম্পলটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, সেকশন 157 কি বলছে দেখেন। 157 বলছে যদি এরকম মিক্সচার যদি আলাদা করা যায় না, তখন কিন্তু আমাদের বলতে হবে যে কম্পেনসেশনের জন্য সে এন্টাইটেল হয়ে গেলো। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আজকে আপনি 100 কুইন্টাল চাল বিকে দিলেন কাস্টাডি বা বেলমেন্টে রাখার জন্য, আর সেই তদ্রূপ এই 100 কোটি চাল নিজের আরও 50 কেজি চালের সাথে মিলিয়ে দিল। এখন যেহেতু চালকে আলাদা করা ডিফিকাল্ট, তাই আমরা বলতে পারি যে এখানে সে কম্পেনসেশনের লায়েবল হয়ে গেল। নেক্সট ইজ রাইট টু ডিমান্ড রিটার্ন। সে ডিমান্ড পেতে তার ডিমান্ড অফ গুডস পাওয়ার তার রাইট থাকছে। লাস্টলি, যদি সে কম্পেনসেশন চায় কোনো আনঅথরাইজ রিটেনশন অফ গুডসের, সেটাও সে চাইতে পারে। তো দিজ আর সাম অফ দ্য বেসিক রাইটস অফ দ্য বেইলার। আমরা আরও কিছু বেইলারের অধিকার নিয়ে দেখে নিচ্ছি যে আরও কী কী অধিকার বেইলার পেতে পারে ফ্রম দ্য কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট। যেমন যদি বেইলি রিজনেবল কেয়ার না নেয়, আমি যে বললাম যদি অ্যাবসেন্স অফ ডিউ কেয়ার থাকে বা যদি সে নেগলিজেন্ট হয়ে যায়, তখন কিন্তু বেইলারের অধিকার থাকবে সে ড্যামেজেস ক্লেম করতে পারে। তারপর গুডসগুলি আনঅথরাইজভাবে ইউজ করে নেয়, তখনও কিন্তু তাকে বেইলার টার্মিনেট করে দিতে পারে, প্লাস তার কাছ থেকে সে ইউজ করার জন্য আবার ড্যামেজেস ক্লেম করতে পারে। অবশ্যই এখানে ভয়েডেবল তো হয়েই যাচ্ছে চুক্তিটা, বিকজ একটি পার্টির এখানে ডিফল্ট থাকছে। যদি বেইলি কোনো গুডস ইউজ করে ফেলে আর ইট ইজ নট অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, তখনও কিন্তু বেইলারের কাছে অধিকার থাকবে সে কম্পেনসেশন চাইতে পারে। অবশ্যই বেইলমেন্ট কোনো দিনই ইউজ করার অধিকার বেইলিকে দেবে না, বাট বেইলি যদি সেরকম কোনো অধিকার ইউজ করে বা সে যদি কোনো অধিকার যদি নেওয়ার চেষ্টা করে, তখন বেইলার তার এগেনস্টে সে রাইটটি ক্লেম করতেই পারে।
If bailee without the consent of the bailer mixes bailer's good with his own goods and the goods cannot be separated, now bailer has the right to claim his goods. First of all, সে তার জিনিস চাইতে পারে, আর যদি জিনিস পাওয়া মুশকিল, সেপারেশন হবে না, তখন সে বলতে পারে যে আমাকে কম্পেনসেশন দিতে হবে। আমি চালের এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে চাল বেসিক্যালি একদমই মানে ছোট বা ক্ষুণ্ণ জিনিস, তো আমরা বলতে পারি যে পসিবিলিটি যে চাল সেপারেট করা যাবে এটা খুব ডিফিকাল্ট। অবশ্যই এখন যদি আমরা বাসমতি চাউল আর যে কোনো অর্ডিনারি চালকে মিলিয়ে দিই, হতে পারে উইথ এক্সট্রা এফোর্ট অ্যান্ড হার্ডওয়ার্ক আমরা ওটা আলাদা করতে পারবো, কিন্তু তখন ওই এক্সট্রা এক্সপেন্সেসটা হবেই বা হার্ডওয়ার্ক থাকবেই। কিন্তু নর্মালি কিন্তু চাল একটি খুব এমন একটি বস্তু যেটা যখন মিক্সড হয়ে যাচ্ছে দুটি তিনটি একসাথে, তখন তাকে আলাদা করা একটু কঠিন। আরও দেখে নিচ্ছি আমরা, বেইলারের রাইট থাকছে টু ডিমান্ড রিটার্ন অফ গুডস আফটার দ্য কমপ্লিশন অফ দ্য পারপাস, বা যখন বেইলমেন্ট এক্সপায়ার করে যাচ্ছে তখন বেইলারের কিন্তু অধিকার থাকছে সে তার জিনিসটা যাতে ঘুরে পায়। যদি না পায় তখন এটা লায়াবিলিটিতে কনভার্ট হয়ে যাবে ফর দ্য বেইলি। ইফ দ্য বেইলি ডাজ নট রিটার্ন টু ডেলিভার দ্য গুডস অ্যাকর্ডিং টু বেইলার্স ডিরেকশন, তখনও কিন্তু এক্সপায়ারির পরে যদি সে টাইম মতো যদি না দেয় তখনও সেই কম্পেনসেশন দিতে লায়াবল হতে পারে। মানে যদি বেইলার কিছু নির্দিষ্ট ডিরেকশনস দিয়ে দেয়, যেমন আমার 15th অফ নেক্সট মান্থের মধ্যে আমার এটা ডেলিভারি চাই। ভালো একটা এক্সাম্পল হবে যদি কোনো বিয়ের কন্যা নিজের বিয়ের ব্লাউজ বা যে যে কাপড়টি সে বিয়েতে ব্যবহার করবে কোনো টেলারকে দিয়ে দেয়, আর সে স্পেসিফিকলি ডেটটা দিয়ে দেয় যে আমার এই ডেটের মধ্যে বিয়ে আর আমার কাপড়গুলি এই ডেটের ভিতরে আমার লাগবে। এখন বেইলি যদি কোনো কারণ বিশেষে সেই ডিরেকশনে ফুলফিল না করতে পারে, আপনি বুঝতেই পারছেন যে তার বিয়েতে এইটা না দেওয়ার কারণে তার কত বড় একটা অনিষ্ট হবে। তো এই অনিষ্টর সিচুয়েশনে আমরা বলতে পারি যে বেইলি রেসপন্সিবল হয়ে যাবে, যে বেইলারকে সে আনসারেবল হয়ে যাবে, আর বেইলারের যে কোনো ড্যামেজেস তখন ক্লেম যদি থাকে তাকে দিতে হবে। In the absence of contract to the contrary, the bailer has a right to demand an increase of profit which may have occurred from the goods bailed. যদি কোনো কন্ট্রাক্ট না থাকে, চুক্তি না থাকে কন্ট্রারি, তখন যদি বেইলারের মনে হচ্ছে যে এখানে কোনো এক্সট্রা প্রফিট হয়েছে, তখন সেটাতে মধ্যেও সে কিন্তু অংশ চাইতে পারে। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি এখানের মধ্যে। যদি মিস্টার এ তার গাই বা তার গরুকে যদি বিয়ের কাছে কাস্টডির মধ্যে রেখে যায়, আর সেই পিরিয়ডের মধ্যে যখন বেইলমেন্টটা হয়েছে তখন যদি সে গরুর একটি কাফ বা একটি বাচ্চা হয়ে যায়, তখন এখন যেহেতু একটা এডিশন হয়েছে, তো মিস্টার বি কিন্তু যখন রিটার্ন করবে তখন দুটোই মানে গরু এবং তার বাচ্চা দুটোকেই রিটার্ন করতে সে বাধ্যতামূলক, তার উপরে বাধ্যতামূলক হয়ে যাবে যে সে দুটোই গরু আর গরুর বাচ্চা দুটোকেই ঘুরিয়ে দিতে হবে। এখন আমরা দেখে নিই কিছু ডিউটিজ অফ বেইলি। একটি কথা তো খুব অবশ্যই স্পষ্ট যে এখানে বেইলার আর বেইলির কিন্তু অ্যাকচুয়ালি দ্য রাইটস অ্যান্ড ডিউটিজ আর অলমোস্ট ক্রস টু ইচ আদার। মানে যেটি কর্তব্য হচ্ছে বেইলারের সেটি কিন্তু অধিকার হলো বেইলির, আর যেটি বেইলির কর্তব্য সেটা কিন্তু অধিকার হয়ে যাচ্ছে বেইলারের। তো আমরা বুঝতে পারছি মোস্ট অফ দ্য রাইটস অ্যান্ড ডিউটিস উইল বি সিমিলার। স্টিল আমরা জাস্ট একটু দেখে নিচ্ছি স্পষ্টতার কারণে, বিকজ সেকশন নাম্বারস কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে। প্রথমত বেইলির কাছে যেহেতু জিম্মাতে বস্তুটি দেওয়া হয়েছে, তার জন্য হিজ ফার্স্ট ডিউটি ইজ যে সে পুরো খেয়াল রাখা উচিত জিনিসটির, বা ডিউটি টু টেক গুড কেয়ার অফ দ্য গুড। দ্বিতীয়ত কোনো আনঅথরাইজ ইউজ করা কিন্তু তার জন্য বারণ। এটার জন্য সেকশন 154-এ ক্লিয়ারলি লেখা আছে যে বেইলি ইজ নট সাপোজ টু ইউজ দ্য গুড which has been kept in bailment. তার কোনো অধিকার নেই, it will be an unauthorized use. Next, duty not to mix bailer's good with his own goods. সেকশন 155 আর 157 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বেইলির কিন্তু কর্তব্য হচ্ছে যে সে দুটো জিনিসকে একসাথে মিলিয়ে না দুক, গুলিয়ে গেলে তখন অনেক সময় সেপারেট করাটা মুশকিল হয়ে যাবে। ডিউটি টু রিটার্ন দ্য গুডস, সেকশন 160 আর 161 ডিউটি দিচ্ছে কাকে? বেইলিকে, যে যখন বেইলমেন্টের কাজটা হয়ে গেছে তখন তাকে রিটার্ন করতে হবে। আর অবভিয়াসলি যদি অল্টারকেশন কিছু হয়েছে, এডিশন কিছু হয়েছে, সেটাও কিন্তু ওকে দিতে হবে। ডিউটি নট সেট আপ এনি অ্যাডভার্স টাইটেল, এখন তখন তার কিন্তু প্রিজাম্পশন কাউকে দেওয়া উচিত না যে সেটার মালিকানা তার কাছে আছে, সেটাও কিন্তু আইনের মধ্যে বারণ করা আছে যে বেইলি ক্যানট প্রিটেন্ড টু বি দ্য অ্যাকচুয়াল ওনার। তারপরে আমরা এখন দেখে নিচ্ছি কিছু ডিউটিজ অফ বেইলি। আরও কিছু এস্টাবলিশ ডিউটিস আমরা যদি দেখি ইন দ্য কন্টিনিউড লিস্ট, আমরা দেখতে পারি যে বেইলি শুড টেক রিজনেবল কেয়ার বলতে আমরা কি বুঝাই, যে
অর্ডিনারি প্রুডেন্সের মধ্যে যেভাবে আপনি নিজের সম্পত্তির সুরক্ষা করবেন, বেলমেন্টের মধ্যে সেই সেম ডিউটি আপনার উপরে অ্যাপ্লিকেবল হচ্ছে। মানে কি, সাধারণত কি হয়, আমরা নিজের জিনিস নিয়ে, নিজের বস্তু নিয়ে, নিজের প্রপার্টি নিয়ে খুব কেয়ারফুল। আমরা কোনো দিন খুব কমই হয় যে আমরা ভুলে গাড়ির চাবি ফেলে এসে গেছি বা মোবাইল ফেলে এসে গেছি। তো বেলমেন্টে যখন কোনো কেউ আমাদেরকে জিনিসটা দিয়ে যাচ্ছে, আমাদের সেই এক্সট্রা কেয়ারটি নেওয়া উচিত। আর প্রুডেন্ট ম্যান হিসেবে আমরা নিজের জিনিস যেভাবে খেয়াল রাখবো, সেই সেম খেয়ালটা আমার ওদের জিনিসের জন্য রাখতে হবে। দ্বিতীয়ত, বেইলি শুড নট ইউজ দ্য গুডস ফর আনঅথরাইজ পারপাস। যদি টার্মস অ্যান্ড কন্ডিশন বেলমেন্ট যদি অ্যালাউ না করে, বেইলি কিন্তু কোনো অবস্থাতেই তার কাছে কোনো অধিকার নেই জিনিস যেটা বেলমেন্টে রাখা হচ্ছে সেটা ইউজ করার। বা আমরা বলতে পারি যদি এরকম কিছু হয়, তখন কিন্তু কন্ট্রাক্টটি ভয়েডেবল হয়ে যাবে বা বাতিলযোগ্য হয়ে যাবে। এখানে আমাদের একটা এক্সাম্পল দেখেন, আমরা রেফার করি। যদি এক্সাম্পলটা ক্লিয়ারলি বলছে যে আমি কি বলার চেষ্টা করছি। মিস্টার এ ওনস এ লাক্সারি কার, আর সেই গাড়িটা মিস্টার বিকে দেয়। আ ভ্যালিড সার্ভিস প্রোভাইডার টু পার্ক অ্যান্ড কিপ সেফ ইন এ সিকিউরিটি পার্কিং এরিয়া। অনেক সময় আমরা যখন রেস্তোরাঁতে যাই, তখন আমরা কার পার্কিংটা কী করি, যে থাকে ওখানে সিকিউরিটি তাকে দিয়ে দিই। Agreement between Mr. A and Mr. B is that Mr. B will only park the car and return it to Mr. A when requested. পার্ক করার জন্য শুধু দেওয়া হয়েছে ওখানে, কিন্তু এক্সট্রা আর কোনো কিছু বলা হয়নি। তো রেস্তোরাঁতে ইট ইজ ইমপ্লাইডলি আন্ডারস্টুড যে সে গাড়িটা প্রপারলি পার্ক করে চাবিটা নিজের কাছে রাখবে বা সে আমাকে রিটার্ন করে দেবে। এইখানে যদি দেখা যায় যে ইনস্টেড অফ পার্কিং, যেহেতু গাড়িটা অনেক বড় ছিল, মিস্টার বি এই লাক্সারি গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঘুরতে, তখন মিস্টার বির এগেনস্টে কিন্তু, আর যদি ওনার যে অ্যাক্সিডেন্টের সাথে তাকে যদি দেখে নেয়, তখন কিন্তু আমরা বলতে পারি বেইলার এখানের মধ্যে মামলা বা ড্যামেজেস ক্লেম করতে পারে ফ্রম দ্য বেইলার, যে সে করা উচিত হয়নি। তো এখানের মধ্যে সিটি ড্রাইভিংটা কোনো অবস্থাতেই চুক্তির পার্ট ছিল না। নেক্সট, বেইলি উইথ কনসেন্ট মিক্সেস হিজ গুডস উইথ দ্য বেইলার্স গুড। যদি বেইলির মধ্যে যদি একটি মিউচুয়াল কনসেন্ট হয়, সম্মতি হয়, যে বেইলার অ্যালাউ করলো যে তুমি তোমার গুডের সাথে আমার যে জিনিস আছে সেটাকে মিলিয়ে দাও, তখন কি হয় দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে। তখনও কিন্তু একটি ডিউটি থেকে যাবে যে প্রপোর্শনাল ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। ঠিক আছে, আমি ওটা বলতে কি বোঝাচ্ছি, বেসিক্যালি এখানে দেখেন একটি এক্সাম্পল দেওয়া আছে। মিস্টার এর 50 কেজি আটা আছে, সেই আটাটি সে মিস্টার বিকে দিচ্ছে তার স্টোরেজে রাখার জন্য। মিস্টার বির কাছে 100 কেজি আরও আটা ওখানে রাখা ছিল। মিস্টার এ কনসেন্ট দিল যে এই 100 কেজি আটা একসাথে মিলিয়ে দেওয়া যায়, আর এটাকে একটা সিঙ্গেল বিনের মধ্যেই রেখে দিলে কোনো অসুবিধা নেই। এইখানে আফটার মিক্সিং দ্য উইথ একটা জিনিস বুঝতে হবে যে টোটাল এখন অ্যামাউন্টটা হচ্ছে 150 কেজি, 150 কেজি, যেটার মধ্যে মিস্টার বি থাকছে 100 কেজি আর মিস্টার এ এর থাকছে 50 কেজি। সিন্স মিস্টার এ শুধু 50 কেজি দিচ্ছে আর মিস্টার বি এর 100 কেজি থাকছে, তাই মিস্টার এ 1/3 ইন্টারেস্ট পেতে এখানে এন্টাইটেল, আর মিস্টার বি 2/3 ইন্টারেস্ট পেতে এন্টাইটেল, যেহেতু এখানে অ্যামাউন্টটা এক্সপ্লিসিটলি বলা আছে। সো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ডিউটিজ। যদি এমন দেখা যায় যে বেইলি উইদাউট কনসেন্ট বেইলারের জিনিসের সাথে নিজের জিনিস মিক্স করে দিলেন, তখন কি হবে, তখন যদি সেপারেশন পসিবল না হয়, তখন পুরোটার জন্য কিন্তু সে রেসপন্সিবল হবে ঘুরিয়ে দেওয়ার জন্য। এই যে আমি আগে চালের এক্সাম্পলটা দিলাম, এখন যদি এরকম হয় যে দুটো সেম কোয়ালিটির চাল আর মিক্সড হয়ে গেল, তখন কিন্তু, আর যদি সেটা বেইলার যদি এটার জন্য সম্মতি না দেয়, তখন কিন্তু নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য বেইলি টু সেপারেট ইট, যদি সে মানে। আর যদি বেইলার না মানে, তাহলে এটার জন্য ড্যামেজেস দিতে হবে। নেক্সট আমরা দেখছি যে যদি কোনো কন্ট্রাক্ট থাকে না, যে এক্সট্রা প্রফিট ইনকার হলে কি হবে, তখন কি হওয়া উচিত দেখে নেন। মিস্টার এ gives his valuable painting to Mr. B. বিকে দেওয়া আছে যে সেফলি ওটা রাখার জন্য। মিস্টার বি এর কিন্তু দায়িত্ব থাকতে যে সে পেন্টিংটাকে সেফভাবে রেখে দেবে, আর যখন মিস্টার এ চাইবে তখন ওটা ঘুরিয়ে দিয়ে দেবে। এখানে মিস্টার সি একজন তৃতীয় ব্যক্তি যদি ফলসলি ক্লেম করেন যে পেন্টিংটি অ্যাকচুয়ালি উনার আর মিস্টার এর না, আর যদি মিস্টার বি এখানে ভুল সেই উপস্থাপনাটাকে সত্যি মেনে যদি সে পেন্টিংগুলি হ্যান্ড ওভার করে দেয় মিস্টার সি এর হাতে, মিস্টার বি সাপোর্টস মিস্টার সি's claim and hands over the painting, তাহলে কি হবে দেখেন,
হি ইজ ভায়োলেটিং হিজ ডিউটি অ্যাজ এ বেইলি, তো তার যে কর্তব্য ছিল বেইলি হিসাবে সেটার এখানে উল্লঙ্ঘন হচ্ছে। অ্যান্ড হি ইজ সেটিং আপ এন অ্যাডভার্স টাইটেল এগেইনস্ট মিস্টার এ। এখানে মিস্টার এর যে টাইটেলটা খুব শক্ত টাইটেল ছিল বা বলতে পারি কনক্রিট টাইটেল, এইটা কিন্তু এখন খুব ডাইসি করে দিল বিকজ অফ দিস অ্যাক্ট। সো আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে আউটকামটা কী হবে, মিস্টার বি ব্রিচেস হিজ ডিউটি নট টু অ্যাক্ট এগেইনস্ট মিস্টার এজ রাইট। তাই মিস্টার এ হ্যাজ এ লিগাল রাইট নাও টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট মিস্টার বি। তার জন্য যাকে বলা হয়েছিল পেন্টিংটা ভালো করে রাখার জন্য, তার এগেনস্টে মামলা করার অধিকার হয়ে গেল মিস্টার এর। তো এটা একটি খুব পারফেক্ট এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যে যখন জাস্ট বিকজ অফ দ্য মিস্টেক অফ দ্য বেলি টাইটেল নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আরেকটি রাইট বেলির থাকছে হলো গিয়ে ক্লেম রিএম্বার্স করা কোনো এক্সপেন্সেসের। একটি এক্সাম্পল দেখে নেন, যদি মিস্টার এ একটি ঘোড়া থাকে যেটি উনি মিস্টার বিকে দেন 1 মাসের জন্য, এই মাসের মধ্যে মিস্টার বি স্পেন্ডস এ লট অফ মানি অন দ্য হর্স ফুড, হর্সকে খাওয়াতে অনেক পয়সা খরচ হচ্ছে, তার মধ্যে একটা ভেটেরিনারি চেক আপও দিতে হয় বিকজ ঘোড়াটা অসুস্থ হয়ে যায়। মিস্টার বি এখানে অ্যারাউন্ড 5,000 রুপিস খরচ করে নিচ্ছে উইচ ইজ এন আননেসেসারি এক্সপেন্সেস। তো এই ক্ষেত্রে সেই এক্সপেন্সেসটা কিন্তু বেইলার এখন ওনাকে দিতে হবে বা ওনার অধিকার হয়ে যাচ্ছে এই খরচটা ওনার কাছ থেকে পাওয়ার জন্য। নেক্সট আমি বলতে পারি রাইট অফ রিএম্বার্সমেন্টও থাকছে, যেখানে সেকশন 158 বলছে যে যদি কোনো একটি ব্যক্তির, যেমন এই এক্সাম্পল দেখেন, মিস্টার বি হ্যাজ এ রাইট টু আস্ক মিস্টার এ টু রিএম্বার্স হিম ফ্রম 5,000 রুপিস। এই উপরের এক্সাম্পলটাই যদি আমরা নেই, এইখানে কিন্তু রাইট টু রিএম্বার্সমেন্টটা সৃষ্টি হয়ে যাচ্ছে, যেহেতু তার এক্সট্রা এক্সপেন্সেস হয়ে গেছে 5,000-এর, সো এখন তার অধিকার হয়ে গেছে এই 5,000 রুপিসটা রিএম্বার্স করা বেইলারের কাছ থেকে, অ্যান্ড হি ইজ অব্লিগেটেড টু পে দ্য সেম। গ্র্যাটিশিয়াস বেইলমেন্টের ক্ষেত্রেও কিন্তু রাইট অফ বেইলি কী কাজ করে কীরকম থাকছে আমরা দেখে নিচ্ছি। এখানে আরেকটা এক্সাম্পল দেখছি, যদি মিস্টার এ নিজের সাইকেলটি মিস্টার বিকে দেন 1 সপ্তাহের জন্য, কিন্তু কোনো পয়সা না, ইট ইজ এ গ্র্যাটিশিয়াস আউট অফ গ্র্যাটিটিউড ফ্রি অফ কস্ট, দিস ইজ এন এক্সাম্পল অফ গ্র্যাটিশিয়াস বেইলমেন্ট। মানে ওখানের মধ্যে ফিক্সড কোনো অ্যামাউন্ট বা কোনো সার্ভিস কিছু বলা হয়নি। এখানে বি ইজ নট পেইং এনিথিং ফর ইউজিং দ্য সাইকেল, যেহেতু সাইকেলটা দেওয়া হয়েছে ফ্রি অফ কস্ট ইউজ করার জন্য, তো তার জন্য রিটার্ন কিছু ওকে দিতে হবে না। কিন্তু এমন হয় ঘটনা যে সেকেন্ড ডেতে মিস্টার এ সাডেনলি আস্ক ফর দ্য বাইসাইকেল ব্যাক, হঠাৎ করে নেক্সট ডে মিস্টার এ যদি আবার সাইকেলটা ঘুরিয়ে চায়, বেইলমেন্টটা অবশ্যই টার্মিনেট হয়ে যাচ্ছে। মিস্টার বির অ্যাট দ্যাট টাইম মিস্টার বি ইজ ইউজিং দ্য বাইসাইকেল, আর এমন পরিস্থিতি হলো যে এইখানে মিস্টার বি এই সাইকেলটি ইউজ করতে চাইছিলেন উনি একটা জব ইন্টারভিউতে যাওয়ার জন্য। সো ডিউ টু দিস সাডেন টার্মিনেশন মিস্টার বি ইজ আনএবল টু রিচ হিজ ইন্টারভিউ অন টাইম অ্যান্ড লুজেস দ্য জব অপরচুনিটি। সো এইরকম কেসেসের মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে এখন মিস্টার এ কে সে লায়েবল করতে পারবে টু গিভ আ ড্যামেজ, বিকজ সে চাকরিটাতে যেতেই পারলো না বিকজ অফ সাডেন ডিসচার্জ অফ দ্য কন্ট্রাক্ট বা সাডেনলি কন্ট্রাক্টটা টার্মিনেট করার জন্য। রাইট অফ কম্পেনসেশন অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারছি, যখনই কোনো রকমের আনডিউ অ্যাডভান্টেজ হয় তখন রাইট অফ কম্পেনসেশনটা সবসময় থেকেই যাবে। সো এখানে দেখেন, সিন্স দ্য বেইলমেন্ট ওয়াজ গ্র্যাটিশিয়াস অ্যান্ড ওয়াজ আনএক্সপেক্টেডলি টার্মিনেটেড, মিস্টার বি হ্যাজ সাফার্ড এ লস। সো এখানে মিস্টার বি এর কিন্তু ক্লেম হচ্ছে কম্পেনসেশন নেওয়ার জন্য মিস্টার এ এর কাছ থেকে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ এন এক্সাম্পল অফ গ্র্যাটিশিয়াস বেইলমেন্ট। রিকভারি অফ লস ইন কেস অফ ডিফেক্টিভ টাইটেলে কী হচ্ছে দেখেন, বেসিক্যালি এটি একটি পেন্টিংয়ের এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দর, যে মিস্টার এক্স একজন বেইলার মিস্টার ওয়াইকে একটি পেন্টিং দিচ্ছেন সেফলি রাখার জন্য। মিস্টার এক্স তখন রিপ্রেজেন্ট করছে যে সে ওই পেন্টিংয়ের মালিক। মিস্টার জেড অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল ওনার অফ দ্য পেন্টিং, বাট উনি জানেন না যে মিস্টার ওয়াই ক্লেম করেছে যে সেই পেন্টিংগুলি তার। মিস্টার ওয়াই asserts that Mr. X had no right to give it away to Mr. Z. Mr. Z successfully recovers the painting from Mr. Y, and Mr. Y now incurs expenses related to defending himself and the loss of the painting. এখানে রিকভারি করার জন্য বা যে লস হচ্ছে সেটা রিকভারি করার জন্য সেকশন 164 তাকে অনুমতি দিচ্ছে প্লাস অধিকার দিচ্ছে। এখানে দেখেন হয়েছেটা কি, বেসিক্যালি মিস্টার ওয়াই যে বেইলি ছিলেন হ্যাজ সাফার্ড এ লস বিকজ অফ মিস্টার এক্স ডিড নট হ্যাভ এ ভ্যালিড টাইটেল টু দ্য পেন্টিং। মিস্টার এক্সের তো কোনো অ্যাকচুয়াল ওনারশিপ বা টাইটেল ছিল না, তার জন্য মিস্টার ওয়াইয়ের অনেক লস হয়েছে, সেটার জন্য নাও মিস্টার ওয়াই ক্যান ক্লেম কম্পেনসেশন
from Mr. X for the loss and any expenses incurred due to the defective title. এই defective title Mr. X এর জন্য Y এর যা ক্ষতি হয়েছে সেটার জন্য উনি damages claim করতে পারেন। So this also includes the cost of defending the claim and any other financial loss which is directly related to the incident. এখন আমরা finder of goods নিয়ে একটু আলোচনা করি যে finder of goods এর বেলমেন্টের সাথে কি সম্পর্ক। বেসিক্যালি যখন কোনো জিনিস হারিয়ে যায় আর যে জিনিসটাকে পায় তাকে আমরা কি মালিক হিসেবে ধরতে পারি, এই প্রশ্নটা সবসময় থাকছে। আজকে যখন রাস্তার মধ্যে কোনো জিনিস আমরা পেয়ে যাই তখন উঠানোর পরে আমাদের ওনারশিপটা এই জিনিসটার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ অরিজিনাল ওনারকে আমরা পাই না। মানে অ্যাজ এ ফাইন্ডার অফ দ্য গুড আমার কিন্তু ডিউটি হচ্ছে যে আমি এই জিনিসটাকে সেফলি রাখি, ইউজ করি না, আর তদ্রূপ যখন অরিজিনাল মালিককে পেয়ে যাব তখন ওটা ঘুরিয়ে দিতে হবে। সো তার জন্য ফাইন্ডার অফ গুডস নিয়ে কিছু কনসেপচুয়াল ক্ল্যারিটির প্রয়োজন আছে, যেটাতে আমরা বুঝতে পারবো কি করে একটি ইমপ্লাইড কনসেপ্ট কাজ করে বিটুইন দ্য ফাইন্ডার অফ দ্য গুড অ্যান্ড টু দ্য পারসন যার অ্যাকচুয়ালি ওই গুডটা মানে অরিজিনালি ছিল। বেসিক্যালি দেখেন এখানে কিছু কিছু ডিউটিস থাকছে যেগুলি এই ফাইন্ডার অফ গুডসের আমরা বলতে পারি তার ডিউটিস। সর্বপ্রথম ফাইন্ডার অফ গুড মাস্ট টেক রিজনেবল কেয়ার অফ গুডস, তার কিন্তু রিজনেবল কেয়ার নেওয়া উচিত যেমন এই জিনিসটা ওর নিজেরই। দ্বিতীয়ত ফাইন্ডার অফ গুডস মাস্ট রিটার্ন দ্য গুডস টু দ্য ওনার, সে যেদিনই পাবে তাকে কিন্তু প্রপার্টিটা বা গুডসটা ঘুরিয়ে দিতে হবে, সেটি দ্যাট ইজ হিজ ডিউটি। ফাইন্ডার অফ গুড মাস্ট নট ইউজ দ্য গুড ফর হিজ ওন পারপাস, ওখানে অন্য কেউর ঘড়ি অন্য কারো মোবাইল রাস্তায় পেয়ে যদি আমরা ইউজ করি তাকে কি বলা হবে, তাকে কিন্তু আমরা চুরি বলতে পারি, যে অন্য কোনো মানুষের কোনো বস্তু ইউজ করাটা আইনিভাবে কিন্তু এটা কোনো মতেই বৈধ নয়। তো আমরা বলতে পারি যে ফর লিগাল ওনারশিপ আমাদের ওনারশিপটা থাকা উচিত, জাস্ট পজিশন আছে বলে আমরা কিন্তু কোনো জিনিস ইউজ করতে পারি না। আর স্পেশালি যখন আমরা জিনিস খুঁজে পাই তখন এটা আরও অনেক বেশি ক্রুশাল। গুডস মাস্ট নট মিক্স উইথ ওন গুডস, এটাও দেখতে হবে যে ফাইন্ডারের নিজের জিনিসের সাথে যে জিনিসটা পাওয়া গেছে সেটা মিক্সড মিলানো না হয়। গুডস মাস্ট রিটার্ন এনি ইনক্রিজ ইন গুডস অ্যালং উইথ দ্য গুডস, যদি গুডস থাকা অবস্থায় কি কোনো জিনিস বাড়তি হয়ে যায়, যেমন ওই যে যদি পেট থাকে পেটের একটা বাচ্চা হয়ে যায়, তো দুটো জিনিসই কিন্তু আমাদের ঘুরিয়ে দিতে হবে। ফাইন্ডার অফ গুডস মাস্ট টেক রিজনেবল এফোর্ট টু ফাইন্ড দ্য ওনার, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটি পেয়েছে ঘুরিয়ে তাকে কিন্তু রিজনেবল এফোর্ট দিতে হবে ওনারকে খুঁজে পাওয়ার জন্য। তখন যেহেতু ফাইন্ডার অফ গুডসের আমরা ডিউটিস বললাম, কিছু রাইটসও তার থাকছে। রাইটস যেমন প্রথমত অফকোর্স ফাইন্ডার অফ গুড হ্যাজ এ রাইট টু রিটেইন দ্য গুড এটলিস্ট টিল দ্যাট টাইম, যতদিন অবধি ও পায় না। আর এই রিটেইন করার সময় যদি তার এক্সট্রা কোনো এক্সপেন্সেস হয় সেটার জন্য সে কম্পেনসেশন পেতে এখন এন্টাইটেল হয়ে গেল। দ্বিতীয়ত যখন ওনার কোনো স্পেসিফিক রিওয়ার্ড অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে আমার এই হারানো জিনিসটা যদি কেউ খুঁজে দেয় আমি তাকে 1 লক্ষ টাকা দেব, তখন যে ব্যক্তিটি খুঁজে পাবে সে কিন্তু এই 1 লক্ষ টাকা পেতে কিন্তু এন্টাইটেলড। থার্ড, ফাইন্ডার অফ গুডস হ্যাজ এ রাইট টু সেল দ্য গুডস ফাউন্ড আন্ডার ফলোয়িং সার্কামস্টান্সেস। কিছু কিছু এমন পরিস্থিতি হয়ে যায় যে ফাইন্ডার অফ গুডসের দেখা যায় যে তার বেচে দিতে হচ্ছে বা সেল করে দিতে হচ্ছে। যেমন পরিস্থিতি হতে পারে যে ইফ দ্য ওনার ক্যানট উইথ রিজনেবল ডিলিজেন্স বি ফাউন্ড, আজকে একটি বস্তু হারিয়ে গেছে আর অন্য কোনো ব্যক্তি পেয়েছেন আর তারপরে দীর্ঘকালের জন্য সেই জিনিসটা ওর কাছে আছে, ছোট বস্তু হলে তো অসুবিধা নেই। আজকে যদি কোনো পশু যার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর অন্য কোনো ব্যক্তি নিয়ে গেছে বাড়িতে, আর তার বাড়িতে যদি পরিস্থিতি নেই রাখার মতো, তো অবভিয়াসলি একটা টাইমে তার নেক্সট স্টেপ নিতে হবে বা বেছে দিতে হবে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু ফাইন্ডার অফ দ্য গুড ক্যান অলসো সেল। তারপরে ইফ দ্য ওনার ক্যানট উইথ রিজনেবল ডিলিজেন্স বি ফাউন্ড, প্রথমটি। দ্বিতীয়টি, ইফ দ্য ওনার ওয়েন ফাউন্ড রিফিউজেস টু পে দ্য লফুল চার্জ অফ দ্য ফাইন্ডার, তখন যদি খুঁজে পাওয়া যায় আর যদি যে চার্জেস ফাইন্ডার খুঁজছে, মানে আজকে ভরণ পোষণের জন্য মেনটেন্যান্সের জন্য যা এক্সপেন্সেস হয়েছে সেটা দিতে যদি তাকে না করা হয় তখনও কিন্তু তার বেচে দেওয়ার অধিকার হয়ে যাচ্ছে ফাইন্ডারের। If the goods are in danger of perishing or losing the greater part of their value, এমন কোনো বস্তু যেটি হতে পারে উইথ টাইম নষ্ট হয়ে যাবে। আজকে ফর এক্সাম্পল যদি প্যারিশেবল জিনিস যেমন কোনো খাওয়ার বস্তু, আজকে কেউ যদি 10 কেজি আম রাস্তায় পেয়ে গেল
আর সব আমি মানে এমন পরিস্থিতিতে আছে, এমন অবস্থায় যে সেটা খেয়ে নিতে হবে। তো যে ফাইন্ডার পেয়ে গেছে সে বাড়িতে নিয়ে গেছে বা আশপাশে জিজ্ঞেস করেছে, এখন এতগুলি আম তার ঘরে নিয়েও লাভ নেই, সে কি করছে এটা আলটিমেটলি বেচে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এইটা কিন্তু একটা এক্সেপশনের ব্যতিক্রমে চলে এসছে, আর অধিকার হয়ে যাচ্ছে ফাইন্ডারে, সে বেচতে পারে। Last, if the lawful charges of the finder in respect of goods found amount to 2/3 of its value. এখন যদি ফাইন্ডারের যা খরচ হয়েছে সেটি যদি অনেক বেশি হয়ে গেছে তখনও কিন্তু সে বেচে দিতে পারে নিজের চার্জেস বের করার জন্য। এখন আমরা চট করে দেখে নিই যে বেলমেন্ট টার্মিনেট কী করে হচ্ছে। টার্মিনেশন অফ বেলমেন্ট বা বেলমেন্টের যে চুক্তিটি এটি কিভাবে মিটে যাচ্ছে বা চুকে যাচ্ছে। এখন যখন বেলমেন্টের বা জিম্মার চুক্তি শ্রাব হবে তখন তার 5টি পদ্ধতি দেওয়া আছে যে পদ্ধতিতে সে শ্রাব হতে পারে। যেমন প্রথম, অন এক্সপায়ারি অফ ফিক্সড পিরিয়ড, একটি ফিক্সড পিরিয়ডের জন্য বেলমেন্ট করা আছে, ওই ফিক্সড পিরিয়ডটা শেষ হয়ে গেল, তারপর কিন্তু জিম্মা বা বেলমেন্ট উইল কাম টু এন এন্ড বা টার্মিনেশন হয়ে যাবে। দ্বিতীয়ত, অন ফুলফিলমেন্ট অফ দ্য পারপাস, কোনো একটা স্পেসিফিক পারপাসের জন্য যদি হয়ে থাকে তো যখনই সেই স্পেসিফিক পারপাসটা হয়ে গেছে তখন কিন্তু ফুলফিলমেন্টের পরে টার্মিনেশন হয়ে যায় বেলমেন্টের। ইনকনসিস্টেন্ট ইউজ অফ গুডস, যদি ইনকনসিস্টেন্ট ইউজ থাকে তখনও সেটার ক্ষেত্রেও টার্মিনেট হয়ে যেতে পারে। ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার অফ বেলমেন্ট, যদি যে বস্তুটা নিয়ে জিম্মা হয়েছিল সেই জিনিসটি যদি নষ্ট হয়ে যায় তখনও কিন্তু বেলমেন্ট টার্মিনেশন হয়ে যায়। ডেথ অফ দি পার্টিস, যদি কোনো পার্টির মৃত্যু হয়ে যায় তখনও বেলমেন্ট মিটে যাচ্ছে বা টার্মিনেট হয়ে যাচ্ছে। আর লাস্টলি, যদি বেইলার নিজেরই টার্মিনেশন হয়ে যায় তখনও কিন্তু বেলমেন্ট অটোমেটিকলি মিটে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি লিয়েন। লিয়েন বস্তুটা কি? লিয়েন বেসিক্যালি এমন একটি অধিকার যেটি এনি পারসন has the right to retain the possession belonging to someone else until the claims charges due to a person in possession of goods are paid. যত সময় অবধি যে খরচ বা এক্সপেন্সেস তার হয়েছে সেটা যদি সে না পায় তত সময় অবধি কিন্তু তার রাইট হয়ে যাচ্ছে এটাকে রিটেন করার। দিস ইজ রাইট টু লিয়েন। এই এক্সাম্পলে আপনারা দেখতেই পাচ্ছেন, এ একজন বেলার তার গাড়ি দিয়েছে বিকে, যে একজন মেকানিক ফর রিপেয়ার। এখানে এগ্রিড কস্ট হয়েছিল 10,000 টাকা। বি কমপ্লিট করে কিন্তু এ তাকে পয়সাটা দেয় না। এইখানে বি কিন্তু রাইট রাখছে রিটেন করে রাখার। অনেক সময় গ্যারাজ থেকে গাড়ি ছুটবেই না যতদিন আপনি এই সার্ভিসেসের পয়সা বা পেমেন্ট দেবেন না। বেলমেন্টের আরেকটি ধরন হলো বন্ধক বা প্লেজও আমরা বলতে পারি। প্লেজ আর বেলমেন্ট আর ভেরি ক্লোজলি রিলেটেড টু ইচ আদার। তো আমরা সংক্ষেপে দেখে নিই যে প্লেজ কাকে বলে। বেসিক্যালি প্লেজ দেওয়া আছে আপনার ভারতীয় চুক্তি আইনে, আর প্লেজকে বলা হচ্ছে বন্ধক, মানে একটি স্পেশাল কাইন্ড অফ কন্ট্রাক্ট যেটা গুডস রাখা হচ্ছে, বাট এটার কারণ হলো কোনো একটা সিকিউরিটির জন্য রাখা হচ্ছে। সো এখানের মধ্যে দুটি পক্ষ থাকবে, একজন যাকে পনার বলা হয় আর আরেকজন যাকে পৌনি বলা হয়। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছে বোঝার জন্য। যদি এ একটি লোন নেয় ব্যাংকের কাছ থেকে আর ওই লোনের এগেনস্টে সিকিউরিটি দেয় সোনা, তখন এ এখানের মধ্যে হয়ে যাচ্ছে প্লেজের, ব্যাংক হয়ে যাচ্ছে প্লেজি, আর গোল্ড যেটা সেটা হয়ে গেল দ্য প্লেজড অ্যামাউন্ট যেটাকে সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে। সো প্লেজার বা পৌনার আর পৌনিরও কিছু অধিকার থাকছে। আমরা দেখে নিই যে কী কী হচ্ছে। রাইটস অফ দ্য পৌনি, এখানে আমরা বলতে পারি প্রথমত পৌনির রাইট থাকবে গুডসটাকে রিটেন করার। যত সময় পৌনি ক্যান রিটেন দ্য গুডস প্লেজড উইথ হিম আনটিল হিজ পেড মানি ইন অ্যাডভান্স, নেসেসারি এক্সপেন্সেস ইন্টারেস্ট পেড অন ডেপ্ট বাই হিম রেসপেক্ট অফ পজেশন ফর দ্য প্রিজার্ভেশন অফ গুডস প্লেজড। প্রিজার্ভেশনের জন্য যা পয়সা লাগবে, যা খরচ হবে সেটি তাকে যাতে দেওয়া হয় সেটি কিন্তু প্রয়োজনীয়। রাইট টু সু পৌনার, পৌনির কিন্তু একটি অধিকার সবসময় থাকছে যে সে সু করতে পারে পৌনারকে, কোন সময়? যদি পৌনার কোনো ডিফল্ট করে দেয়, দ্যাট ইজ ইন সেকশন 176 এর মধ্যে এটি দেওয়া আছে। কিছু কর্তব্যও থাকছে তদ্রুপ পৌনির, যেমন ডিউটি টু টেক রিজনেবল কেয়ার অফ দ্য গুডস থাকছে, তারপরে ডিউটি নট টু মিস্টেক আনঅথরাইজ ইউজ অফ গুডস, ডিউটি নট টু মিক্স গুডস প্লেজড, যেগুলি আমরা বেলমেন্টের ক্ষেত্রে দেখেছি সবগুলি আবার প্লেজের ক্ষেত্রেও কিন্তু ইকুয়ালি এলিজিবল। ডিউটি টু রিটার্ন দ্য গুডস, যখন আপনার বন্ধক রাখার উদ্দেশ্যটা মিটে গেছে, আপনি পেমেন্টটা পেয়ে গেছেন, এখন কিন্তু যার কাছে বন্ধক রাখা হচ্ছে তার রিলিজ করে দেওয়াটা দরকারি। তদ্রূপ কিছু অধিকার থাকছে পৌনারের। রাইটস অফ দ্য ওনার, যেমন রাইট টু রিডেমশন যেটা সেকশন 177-এ দেওয়া আছে। এখানের মধ্যে পৌনার বা মর্গেজারের রিডিম করার
মানে যখন সে পেমেন্টটা দিয়ে দিচ্ছে তখন কিন্তু সে ঘুরিয়ে পাওয়ার তার অধিকার আছে, যে বস্তুটা দেওয়া হয়েছিল বন্ধকে সেটা সে ঘুরিয়ে পেতে পারে। রাইট টু ক্লেম কম্পেনসেশন, যদি মর্গেজের তার জিনিসটাকে অন্য জিনিসের সাথে মিক্স করে দেয় তখনও কিন্তু সে কম্পেনসেশনের রাইট ক্লেম করতে পারে। ডিউটিজ অফ পনি, দ্যাট ইজ দ্য পোনার, পনি আর পোনারের কর্তব্যটা আমরা দেখে নিই, ওয়ান অফ দ্য লাস্ট ফিউ টপিক্স। বেসিক্যালি দুজনেরই একজন আরেকজনের জন্য কিছু কর্তব্য থাকছে, আর অফকোর্স ডিউ কেয়ার বা টার্মস অ্যান্ড কন্ডিশনস মানা এটি সে তাদের বেসিক কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল ডিউটি অফ দ্য পোনার টু ফলো অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ইজ ইম্পর্টেন্ট। আর তদ্রূপ দ্বিতীয়ত পোনারের রাইট থাকবে যে যদি কোনো এক্সট্রা এক্সপেন্সেস হয়েছে সেটা যাতে পৌনিকে সার্ভ করা হয়। সো আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে বা এই লেকচারের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ চুক্তির ব্যাপারে ডিসকাস করলাম, দ্যাট ইজ কন্ট্রাক্ট অফ বেলমেন্ট। আমরা এক্সাম্পলসগুলি দিয়ে অ্যাকচুয়ালি ইজিলি বুঝতে পারলাম যে বেলমেন্ট ইজ এক্সিস্টিং এভরিওয়্যার, আর বেলমেন্টের ইম্পর্টেন্সটা কী। আশা করি এখন কন্ট্রাক্ট অফ বেলমেন্ট প্লাস কন্ট্রাক্ট অফ প্লেজ নিয়ে আমাদের স্পষ্টতা বেড়েছে, আর আমাদের স্পেশাল কাইন্ড অফ চুক্তি বোঝার জন্য এটি সাহায্য করবে। ধন্যবাদ। Hi, my name is Gillette Sam and I teach sociology at IIT Kanpur. I'm here to tell you a little bit about how we can think about globalization in a sociological manner. Now, one of the important concepts in the field of globalization and particularly global studies is that of global flows. It's a term that was developed by the sociologist and anthropologist Arjun Appadurai. He said that as the world is becoming a more and more global place, you increasingly see the movement of different types of things, both tangible and non-tangible, across multiple national borders. To begin with, you can look at how your day proceeds. I often need a cup of tea to actually start my day. Now, if you think about it, tea that we drink is not something that is that originated in India. It's actually a drink that comes to us from quite far away in China. And this is something that has happened not immediately, but it has happened 400 or 500 years ago. So this kind of movement actually happened with the movement of people. Now, this kind of movement of people and goods is one category of flows that Appadurai talks about. A second category of flows could be financial flows. And a good way to think about this is the kind of volatility that you can see in economic markets today. For instance, in 2008, the whole world experienced a very serious economic jolt. Developments in the country of Iceland had a huge repercussion across many, many countries in the world. Now, that gives you an indication of the kind of financial flows that are a part of globalization. So, we are not only talking about money flowing from place to place, but also financial decisions made in one place having an impact on other parts of the world. Appadurai also argues that there is a third category of flows which he refers to as the flow of images or media. Now, this is something that I'm sure you're quite used to. Much of the programming that you watch on television today, for instance, you may actually be watching channels that have originated or programming that's originated elsewhere. More than that, it could also be that the programming that you see today is influenced by shows that have originated abroad. Similarly, you can have content that was made in India, which makes its way to other places in the world. For instance, we know that Bollywood films are extremely popular in many countries across Africa.
So this kind of movement of media is, Appadurai considers it to be an important part of globalization. The fourth category that he talks about is the movement of ideas. So this means that ideas that are popular in one part of the world are not restricted to that part alone, but they actually travel across borders. So for instance, something that you may read about in the papers would be, say, events such as gay pride events. Now, gay pride events have their origin in places like New York. But the idea that there should be equality between people, irrespective of what their sexual preference is, that is an idea that has now become popular across the world. And so that's the fourth category of flows that he referred to. The fifth category of flows that Appadurai talks about is that of technology. An easy way to think about this is, let's say tomorrow there is news announced that Apple is going to release iPhone 7. As you can anticipate, there is going to be a lot of excitement in many parts of the world, and people are going to start queuing up, waiting for those products to actually come to their country. So, technology is something that is quite exciting and really moves across various national borders.